কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘটের ঘোষণা, রাস্তাঘাট বন্ধ না করে আদালতে গিয়ে কথা বলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা বিরোধীদের দাবি সংবিধান পরিপন্থী বলছে আওয়ামী লীগ, ভিন্ন কিছু ষড়যন্ত্র অভিযোগ বিএনপির। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না, বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সিন্ডিকেটের কারসাজি নয়, বন্যার কারণে বেড়েছে সবজির দাম, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বেনজিরের দুর্নীতি অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হবে, জানালো দুদক আইনজীবী। মামলা হচ্ছে সাদিক এগ্রোর বিরুদ্ধে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। জনবল সংকটে পুরোপুরি চালু হয়নি বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল, পড়ে আছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। কাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা এসেছে সংবাদ সম্মেলন থেকে। অপরদিকে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। আর দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ কবিরের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। 13 দিন পার হলেও কোটা নিয়ে চলমান আন্দোলনের জট খুলেনি এখনো। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। নেতারা বলেন, দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। দৃশ্যমান কোনো উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি। বিকেলে মধুর ক্যান্টিনে কোটা বিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের প্রতিহত করতে ডোর টু ডোর ক্যাম্পেইন নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন। ছাত্রলীগের নেতারা বলেন, কোটা বিরোধিতার নামে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ও ক্লাসে ফিরে গেলেও পেশাদার আন্দোলনকারীরা নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন ছাত্রলীগ নেতারা। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এদিকে বিকেলে শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আদিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। যত বড় জনশ্রুতি তোমরা তৈরি করো না কেন, তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত শুরু হয়েছিল। তাদের উত্তরসূরিরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি জিয়াউর রহমান 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে, এরা কিন্তু শিমুল তোলার মতো ধুলায় উড়ে যাবে। কোটা বিরোধীদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের মাঠে নামার আহ্বান জানান বক্তারা। ছাত্রদল থেকে শুরু করে মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
রাস্তাঘাট বন্ধ না করে কোটা সংস্কার আন্দোলনকারীরা আদালতে গিয়ে কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ময়মনসিংহে জেলা পুলিশ আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করলে মানুষের দুর্ভোগ বাড়ে, তারা কষ্ট পায়। রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শরীফ আহমেদ, ফাহমি গোলন্দাজ বাবল, মতিউর রহমান শান্ত সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণের দুর্ভোগ বাড়বে, যারা নাকি হসপিটালে যাচ্ছেন তাদের এই রোগীদের দুর্ভোগ বাড়বে, যেখানে যাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হলে এই 5-6 ঘন্টা এখানে বসে থাকেন, তারা যে কি ধরনের অভিব্যক্তি, তারা যে কি বলেন ছাত্ররা, সেগুলো শোনা উচিত। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আর আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু বলে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। কোটার বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দেশবিরোধী অপশক্তি কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। ফলপ্রসূ আলোচনাও হয় সেখানে। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি কুচক্রী মহল বিভিন্ন আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওবায়দুল কাদের জানান, কোটা আন্দোলনকারীদের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী। বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে। আপনি যেটা বলছেন কোটা, একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এদিকে রাজধানীর ভিন্ন এক আয়োজনে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমাদের শঙ্কা এবং আমাদের যে বিষয়টি হচ্ছে যে বা উদ্বেগ যেটা, যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তির মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে এটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। কোটা আন্দোলনকারীদের বারবার দাবি পরিবর্তনে দুরভিসন্ধি আছে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। ঠিক আছে, আমি উঠি তাহলে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নতুন কমিটির নেতারা। পরে মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, বরং সরকার নস্যাৎ করার চেষ্টা করছে। যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। স্মার্ট ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না। ব্যাংক টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অলিম্পিকের জন্য প্রস্তুত হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
পেশাদার খেলোয়াড় নয়, না কোনো প্রশিক্ষিত দক্ষ ফুটবলার, আর্মি স্টেডিয়ামে ব্যাংকারদের পায়ের জাদুর লড়াইটা মাঠে এনে দিয়েছে এক অনন্য পরিবেশ। চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের আয়োজনে ৩১ ব্যাংক অংশ নেয় এই টুর্নামেন্টে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বয়ং প্রধানমন্ত্রী। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে তুলে দেন ট্রফি ও সম্মাননা। তৃতীয় বিজয়ী দল হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। চেক ও ট্রফি গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। স্মৃতিচারণে উঠে আসে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদান। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তব কথা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, এগুলি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো হয় না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই বেড়েছে পণ্যের দাম। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি নেই বলেও দাবি তার। আদিত্য মামুনের রিপোর্ট। পেঁয়াজের দরে লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দর কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। ক্রেতাদের কিনতে হচ্ছে 120 টাকা কেজি দরে। আলুর দামও লাগামহীন। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। 1 কেজি আলুর দাম এখন 60 টাকা। এমন অবস্থায় পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করল সরকার। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান। আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণ নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি আছে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি। আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাদের সাথে বসে কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের ভোক্তা অধিদপ্তর সবসময় সচেষ্ট আছে। যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে এটা কিন্তু কোনো কনস্পিরেসি না, তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে টিসিবি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন হয়। রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য 32টি ব্যক্তি প্রতিষ্ঠানকে রবিবার ট্রফি প্রদান করা হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে বেনজির কোথায় আছেন সেই তথ্য দুদকের জানা নেই। তিনি বলেছেন সাদিক আগ্রোর বিরুদ্ধে মামলা করা হবে। নিজ চেম্বারে 21 টেলিভিশনের সাথে আলাপকালে এসব তথ্য জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু।
সম্প্রতি বেনজির আহমেদ ও মতিউর রহমানের অঢেল সম্পদের খবর গণমাধ্যমে এলে এর উৎস খুঁজতে মাঠে নামে দুদক। দুদকের জালে উঠে আসে বেনজির ও তার পরিবারের একের পর এক বিশাল সম্পদের তথ্য। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। সপরিবারে তলব করা হয় দুদকের কার্যালয়ে। তবে দুইবারই সময় চেয়ে আবেদন করেন তিনি। দুদকের আইনজীবী জানান, অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। সময় হিসেবে আরও প্রায় 10-15 দিন আছে। এরপরেও কিন্তু বিধিতে আরও সময় দিয়ে আছে এক্সটেনশনে। আমরা মনে করছি বিধির আওতায় থেকে, সময়সীমার আওতায় থেকে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে। কারণ এ পর্যন্ত তাদের হাতে যে তথ্যপত্র আসছে তাতে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, অনুসন্ধান রিপোর্ট দাখিল করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। বেনজির আহমেদ কোথায় আছেন জানে না সংস্থাটি। সেক্ষেত্রে মামলা হলে পলাতক দেখানো হবে কিনা জানতে প্রশ্ন ছিল এই আইনজীবীর কাছে। যদি ওনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে এটা আদালতে চলে যাবে। আদালতে মামলা চলে যাওয়ার পর তদন্ত হবে। তদন্তের পরে চার্জশিটের ব্যাপার আছে। যখন ট্রায়াল হবে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যারা পলাতক থাকবে তাদের প্রতি প্রজ্ঞাপন দেওয়া হবে। উনি যদি নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়, পলাতক অবস্থায় এটা চলবে। যেমন তারেক রহমানের স্ত্রী তারেক রহমান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরাফাত রহমান কোকুর এগেইনস্টে মামলা হয়েছে। ওভাবে চলবে। পলাতকে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলতে আইনি কোনো বার নাই। এদিকে সাদিক এগরুর বিরুদ্ধে দুদক শিগগিরই মামলা করতে যাচ্ছে। সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি। উনি, ওনার স্ত্রী এবং এক ছেলে, সেটাও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর ইন দি মিন টাইম আপনারা জানেন সাদিক এগরুর বিরুদ্ধে মামলা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এরই মধ্যে মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। খালি পড়ে আছে এখানকার বহু বেড, অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ফারুক হোসেন তানফির এবং আলী আহমেদ রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালিস্ট হাসপাতাল। 750 বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল, যার মধ্যে আইসিইউ বেড আছে 61টি। সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা। ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো, তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এখানকার মান অনেক ভালো, সেবার মানও ভালো, চিকিৎসা অনেক ভালো। পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা। এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে, যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে, এই জিনিসগুলোকে ডিসইনফেক্টেড করা। তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসি ডাক্তার শরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। শেষ সময়ে নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডই ফাঁকা। বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি। রয়েছে লোকবল সংকট। আমরা যদি স্টার্ট করতে পারি, আমাদের যদি দরকার হয়, তাহলে আমরা ম্যান পাওয়ার বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে। আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেওয়া হয়, উল্টাপাল্টা ভাবে না, কথা বলছেন না, জিনিসটা যে প্রশিক্ষিত এবং কাজ করবে যারা, তাদেরকে দিতে হবে। এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, জানালেন উপাচার্য। আমি ব্যাকআপ দিচ্ছি এবং আমার সমস্ত প্রভিসি এবং রেজিস্ট্রার তারা সবাই আন্তরিক। আপনারা 2-3 মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে। কিন্তু আমার ওন স্টাফ আনতে, ওই সিস্টেম আনতে, ফরেনারকে 2-1জনকে নিয়ে আসা, আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে। এটা 3 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। হ্যাঁ, 2022 সালে 14 সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের
এক মুখের কথা আশ্বস্ত হলে তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অফশোর ব্যাংকিংয়ে বড় সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা, রিজার্ভ সংকট মোকাবেলায় রাখতে ভূমিকা। উত্তরাঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে রোগবালাই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে শীর্ষস্থানীয় ব্যাংকার ও অর্থনীতিবিদরা মনে করেন। ডলার ও রিজার্ভ সংকট মোকাবেলায় এটি যথেষ্ট কাজে দেবে বলে প্রত্যাশা তাদের। তবে তারা জানান, এখন পর্যন্ত এই কার্যক্রমের সাড়া খুব বেশি নয়। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে 1985 সালে অফশোর ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয়। প্রথমে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং পরে 2019 সালে অফশোর ব্যাংকিং নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আর গত 28 ফেব্রুয়ারি অফশোর ব্যাংকিং আইন 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এখনো পর্যন্ত 43টা ব্যাংককে অফশোর ব্যাংকিংয়ের লাইসেন্স দেয়া হয়েছে। আইন অনুযায়ী লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিবাসী বাংলাদেশি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে। আর এ লেনদেনে যে সুদ আসবে তার উপর কোনো কর আরোপ হবে না। এখনো পর্যন্ত কত ডলার এভাবে দেশে এসেছে তার তথ্য জানাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকাররা আশা করছেন বছর শেষে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে। আমার ব্যাংক এখনো হয়তো অফশোর ব্যাংকিং এ অত বড় আকারে করতে পারেনি, তবে আমাদের যে পরিকল্পনা আছে তাতে আগামী 6 মাসে আমরা একটা খুব ভালো চিত্র দেখতে পাবো। অর্থনীতিবিদরা বলছেন, মাত্র শুরু হওয়ায় এখনো হয়তো খুব বেশি সাড়া পড়েনি। তবে রিজার্ভ সংকট মোকাবেলা, এলসি খোলার সমস্যা সমাধান সহ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে অফশোর ব্যাংকিং ভালো একটি মাধ্যম হবে। যে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ এর মধ্যে কিন্তু মানে ফরেন কারেন্সিতে, সেই ফরেন কারেন্সিতে আমাদের হিসাবটা রিজার্ভে যায়, সেদিক থেকে হওয়ার কথা এবং হচ্ছে। কিন্তু কিছুটা হলে যে সরকার যে রাইট টাইমে এই ডিসিশনটা নিয়েছে, এটা এই কার্যক্রমটা ছিল না আগে, কিন্তু এটাকে যুক্ত করা হচ্ছে 24 সালেই। মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন পাওয়া বাংলাদেশি ব্যাংকগুলো। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি আরও সংকোচনমূলক করতে হবে। কোনোভাবেই নোট ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া ঠিক হবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, ব্যাংক খাতের সংকট উত্তরণে সংস্কার প্রয়োজন। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। দেশের ব্যাংকিং খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আলোচনা সভা। প্রধান অতিথি বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনায় উঠে আসে ব্যাংক খাতের নানা দিক। অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপের পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার জরুরি। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, রাজনৈতিকভাবে যদি যারা এই অঘটনের ঘটক যারা, তাদেরকে যদি আমরা তাহলে তো এই অঘটন বন্ধ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে মুদ্রানীতি সংকোচনমূলক হতে হবে। পাশাপাশি নীতি সুধার আরও বাড়াতে হবে। কোনোভাবেই আর সরকারকে টাকা চেপে ঋণ দেওয়া যাবে না বলছেন তিনি। প্রায় 2 বছরের মতো সময় ক্ষেপণ হয়েছে, যে কারণে ইনফ্লেশনটা এখনো উচ্চ মাত্রায় আছে। ইন্টারেস্ট রেটটা তারা বাড়তে দিয়েছে। এক্সচেঞ্জ রেটকে তারা বাজার ভিত্তিক মোটামুটি করে দিয়েছে, এবং আমি যেটা বলছিলাম সেটাই এখন হচ্ছে। সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট স্টেবল থাকবে যদি ইন্টারেস্ট রেট হাই থাকে, অর্থাৎ টাকাকে অ্যাট্রাকটিভ করতে হবে। এখন আমি মনে করি যে টাকা ইজ অ্যান অ্যাট্রাকটিভ অ্যাসেট, কারণ 12 থেকে 14% ইন্টারেস্ট পাওয়া যায় ডিপোজিটে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেট, গাইবান্ধা ও জামালপুরে বন্যার পানি ধীরে ধীরে নামছে। তবে চরাঞ্চলের ঘরবাড়িতে এখনও পানি থাকায় বানভাসীরা ফিরতে পারেনি। টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে যমুনা সহ সব নদীর পানি আবারও বেড়েছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে কমছে।
তবে কুশিয়ারা ও সুরমা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিলেটের ১২০টি আশ্রয়কেন্দ্রে এখনও ৮,৫০০ মানুষ বসবাস করছে। এখনও পানিবন্দী ৫ লাখ মানুষ। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে ঘরে ফিরে যেতে পারছেন না দুর্গতরা। দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগের প্রকোপ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই। তার মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে এসে ভুলকু দিল না। উজানের ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বন্যা কবলিত এলাকাগুলোই দেখা দিয়েছে মানুষের নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার ৬ উপজেলায় এখনও ৪৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ রয়েছে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পূর্ব শাহজাদপুর ও চৌহালিতে বেড়েছে নদী ভাঙন। তোলার মতো জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, হওয়ার মতো রাস্তা নাই। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়েছে। এখনও পানিবন্দী প্রায় ৪০,০০০ পরিবার। তাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। খাওয়ার অসুবিধা বাবা, খাওয়ার পাই না, পানির মধ্যে পড়ে আছি। শতক পার আমি কাটতে পাইনি, কামনালে জানতে ঘুরে যাচ্ছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে ব্রহ্মপুত্র, চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি দীর্ঘ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। গরিব মানুষ অল্প আছে, বাড়ি ছাড়িয়ে গেলে তাও নিয়ে যায়, মানুষের বেশি খাবি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে এখনও পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা গাফিলতি করলে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৭১, তাল আল হাওয়া থেকে অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। নীলফামারী সদরে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করে তিনি বলেন, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। গর্ভবতী মায়েরা কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিজারিয়ান কমবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবে এবং চিকিৎসা এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া যাবে। সুতরাং এটা কোনোভাবেই গাফিলতি করবেন না, কারণ আপনারা যদি এই গর্ভবতী মহিলারা এখান থেকে চেক আপ নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং হাসপাতালে ডেলিভারি করা হয়, তাহলে সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। এবার বাণিজ্য সংবাদ। দেশে বাজারে এলো পিজিএম এফআই প্রযুক্তির নতুন হোন্ডা SP160। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এফআই ইঞ্জিনের নতুন এই মোটরসাইকেল বাজারে এনেছে। সম্পূর্ণ ডিজিটাল মিটার, সাথে থাকছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, সার্ভিস ভিউ ইন্ডিকেটর, গিয়ার পজিশন সহ নানা ইন্ডিকেটর। রাইডারকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে হোন্ডা SP160-তে আছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সহ নানা সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী হোন্ডার অনুমোদিত সব ডিলার শোরুমে এই মোটরসাইকেল পাওয়া যাবে।
বাংলাদেশের রিটেল ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচবি লিমিটেড। এই কর্মসূচির আওতায় কোম্পানির খুচরা পর্যায়ের কোনো বিক্রেতার মৃত্যু হলে সমুদায় বকেয়া মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ী বিগত 1 বছরে কোম্পানিকে পণ্য মূল্য বাবদ যে পরিমাণ টাকা পরিশোধ করেছেন তার সমপরিমাণ অর্থ পরিবারকে অনুদান হিসেবে দেওয়া হবে। রিমার্ক এলএলসি ইউএস এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি সারা দেশে তাদের বিজনেস নেটওয়ার্কিং পার্টনারদের ঘোষণা দেয় রিটেল ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কোম্পানির এই উদ্যোগ এই সেক্টরে বিশেষ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘটের ঘোষণা, রাস্তাঘাট বন্ধ না করে আদালতে গিয়ে কথা বলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা বিরোধীদের দাবি সংবিধান পরিপন্থী বলছে আওয়ামী লীগ, ভিন্ন কিছু ষড়যন্ত্র অভিযোগ বিএনপির। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না, বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। সিন্ডিকেটের কারসাজি নয়, বন্যার কারণে বেড়েছে সবজির দাম বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বেনজিরের দুর্নীতি অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হবে জানালো দুদক আইনজীবী। মামলা হচ্ছে সাদিক আক্রুর বিরুদ্ধে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।